এবার ঠিক 1 মাসের মাথাতে বাঙালির একাংশের আরো একটা বড় উৎসব শুরু হয়েছে, জগদ্ধাত্রী পুজো। কালী পুজো, ভাইফোঁটার পরেই ঢাকে কাঠি পড়ে যায় বাংলার বিখ্যাত দুটি জায়গায়। একটা হচ্ছে কৃষ্ণনগর, আর একটি হচ্ছে চন্দননগর। আজ এই মুহূর্তে রয়েছে আলোর শহর চন্দননগরে। তবে আমি আজকে একা একেবারেই আসিনি, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, আঞ্চলিক ইতিহাস গবেষক গৌতম বসু মল্লিক। নমস্কার। আজকে আমি আপনার সাথে যে এখানে মিট করতে পেরেছি, মানে সাক্ষাৎকার যে নিতে পারছি, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি বেশি কথাতে যাব না, কারণ হচ্ছে অনেক প্রশ্ন চন্দননগর নিয়ে, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো নিয়ে অনেক প্রশ্ন। তো আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ইতিহাসটা। আচ্ছা, ইতিহাস বলতে যেগুলো আমাদের বলা হয় সেগুলো বেশিরভাগই হচ্ছে কিছু কিংবদন্তি এবং কিছু বিশিষ্ট জনেদের লেখা বা রাজপরিবার থেকে যে সমস্ত তথ্য দেয়া হয়েছিল তার উপর ভিত্তি করে। অর্থাৎ আমরা ইতিহাস চর্চায় যেরকম একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে যেগুলো জানতে পারি, এই জগদ্ধাত্রী পুজো কেন অনেক পুজো নিয়ে কিন্তু সেরকম নির্দিষ্ট লিখিত তথ্য নেই। আচ্ছা, নেই বলেই যেটুকু আমাদের এখানে যেমন জগদ্ধাত্রী পুজো নিয়ে যে তথ্যটা আমরা ব্যবহার করি, যে তথ্যগুলো ব্যবহার করি, সেগুলোকে ইতিহাস না বলে খানিকটা আখ্যান বা কাহিনী, এবং যার মধ্যে ইতিহাস যত না আছে তার সঙ্গে আরো গল্প কথা জড়ানো আছে। এবার আমি একবারে সরাসরি জগদ্ধাত্রী পুজোর কথায় চলে আসি। জগদ্ধাত্রী পুজো আমাদের এখানে যে খুব বেশি হতো তেমন নজির নেই, অন্তত লিখিত ইতিহাসে নেই। কিন্তু যেটা বলা হয়ে থাকে এবং কৃষ্ণনগর রাজবাড়ি থেকে যে কথাটা বলা হয় সেই অনুসারেই আমরা বলে থাকি যে এখানকার জগদ্ধাত্রী পুজো কিভাবে সৃষ্টি হয়েছে বা কিভাবে তার ব্যাপ্তি ঘটেছে। আচ্ছা, প্রথমেই বলে নেওয়া দরকার যে জগদ্ধাত্রীর এই যে পুরো পুজোগুলো, সে দুর্গা পুজোর ব্যাপ্তি হোক, এই কালী পুজোটা অনেক পরে, এবং জগদ্ধাত্রী পুজো, এই দুটো পুজোর ব্যাপ্তি কিন্তু কলোনিয়াল যুগে অর্থাৎ ঔপনিবেশিক যুগেই তা বিস্তৃতি লাভ করে। এবং এখানে একটা বড় ভূমিকা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত ইত্যাদি। আচ্ছা, এই যে পশ্চিমবঙ্গে আমরা রাজা যাদের বলছি, এরা কেউই রাজা নন, এরা সকলেই জমিদার, বড় জমিদার। এবং এই জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে বলা হয় যেটা নদিয়ার কৃষ্ণনগরে যে জমিদার অর্থাৎ কৃষ্ণচন্দ্র রায়, তিনি এই পুজোর প্রবর্তন করেন। এটা কিন্তু তাদের দেয়া তথ্যই, সেই অর্থে কোনো ঐতিহাসিক দলিল অনুযায়ী আমরা এটা বলতে পারবো না, কারণ এরকম কোনো দলিল এখনো পর্যন্ত আমরা পাইনি। এবার যেটা বলা হয় সেটা বলে দেয়া যাক যে যেহেতু উনি ছিলেন মানে নবাব নয়, তিনি ছিলেন একজন জমিদার, নবাবের অধীনের জমিদার। এবং উনি কিন্তু অনেকগুলো নবাবকেই পেয়েছিলেন তার মানে তারা জমিদারিতে, মানে তিনি যে জমিদারিটা ভোগ করতেন তিনি আলীবর্দীকে পেয়েছেন, তিনি সিরাজকে পেয়েছেন, তিনি মির্জাফরকে পেয়েছেন এবং মীর কাসিমকেও পেয়েছেন। এবং এই জগদ্ধাত্রী পুজোর সঙ্গে খানিকটা মীর কাসিমের নামের যোগ পাওয়া যায়। আচ্ছা, যেটা হচ্ছে যে কৃষ্ণচন্দ্র ছিলেন সিরাজ বিরোধী এবং মীর কাসিমের এই মির্জাফরের পক্ষের লোক। আচ্ছা, এবং 1757 যখন পলাশির যুদ্ধ হলো, পলাশির যুদ্ধের পর সিরাজ পরাজিত হলো এবং নিহত হলেন, এবং তারপরে ইংরেজরা মির্জাফরকে নবাব পদে বসালেন। এবং মির্জাফরের সঙ্গে অচিরেই ইংরেজদের একটা বিরোধ দেখা দিল, এবং সেই বিরোধের পর কিছুদিন পরেই মির্জাফরকে গদিচ্যুত করা হলো, করে মির্জাফরের জামাই মীর কাসিমকে বসানো হলো বাংলার নবাব হিসেবে। এবং এই মীর কাসিম ছিলেন খুব মানে কঠোর এবং শক্তপোক্ত লোক। এবার এই যে যারা মানে সিরাজের বিরোধিতায় মির্জাফরকে সহায়তা করেছে, ইংরেজকে সহায়তা করেছে, তারা নানা সুযোগ বা অছিলায় তারা কর ইত্যাদি বাকি রাখতো, এবং কৃষ্ণচন্দ্র সেই রকম ছিলেন বলে বলা হয়। এবং এই কর বাকি রাখার অপরাধে মীর কাসিম মির্জাফরকে বন্দি করেন, এবং বন্দি করে তিনি অন্যত্র পাঠিয়ে দেন। এবং একটা সময় যখন দেখা গেল ইংরেজদের সঙ্গে মীর কাসিমের বিরোধ চূড়ান্ত হয়ে দাঁড়িয়েছে,
তখন মীর কাসিমকে তারা সরাবার পরিকল্পনা করে এবং যুদ্ধের পরিকল্পনা হয়, বা সেটা মীর কাসিম জানতে পারেন। এবং জানতে পেরে মীর কাসিম ঠিক করেন যে তিনি যে বন্দীদের রেখেছিলেন সেই বন্দীদের তিনি মেরে ফেলবেন। আচ্ছা। এরম একটা ভীতিপ্রদ শুনে কিছু বন্দী পালিয়ে যান। আচ্ছা। এবং বলা হয় কৃষ্ণচন্দ্র সেরকম কোনো একটা কৌশলে, হয় বন্দীদের এই প্রহরীদের ঘুষ দিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে তিনি মীর কাসিমের মানে কবল থেকে উদ্ধার পেয়ে তিনি ফিরে আসছিলেন এবং তিনি নৌকোযোগে ফিরছিলেন। সম্ভবত সেই দিনটা ছিল দশমী, আচ্ছা, অর্থাৎ বিজয়া দশমী। এবং সেই দিন গঙ্গায় দুর্গা প্রতিমার নিরঞ্জন দেখে তার মনে খুব দুঃখ হয় এবং তিনি, কারণ যেহেতু তিনি বন্দী ছিলেন বলে সে বছর তার দুর্গাপুজো করা হয়নি, এবং তিনি ঘুমিয়ে পড়েন ওই মানে দুঃখেতেই মানে নৌকোর মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন। এবং এইবার বলা হয় যে দেবতা নাকি তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে আমি আর মানে এই পুজোর জন্য আফসোস করতে হবে না, এই জগদ্ধাত্রী, এই সামনেই জগদ্ধাত্রী পুজো আসছে, সেই জগদ্ধাত্রী পুজোয় আমি আরাধনা করলে আমি সেই দুর্গাই আমাকে আরাধনা করা যাবে। এবং সেখান থেকেই নাকি কৃষ্ণনগরের যে রাজবাড়ি যেটা বলা হয় সেখানে এই জগদ্ধাত্রী পুজো আরম্ভ হয়। তাহলে 1760 বা তার পরবর্তী সেই বছর বা তার পরবর্তী বছরে থেকে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে বলে ধরে নেওয়া যায়। এবং জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরেই প্রথম, এবং তারপরে সেটা আস্তে আস্তে চন্দননগরে আসে। এটা নিয়ে অনেক রকমের তথ্য আছে, বিতর্ক আছে এবং অনেক রকমের কথাই আছে। যেমন একটা কথায় বলা হয় যে ইন্দ্রনারায়ণ রায় বলে যিনি ছিলেন তার কাছে মানে কৃষ্ণচন্দ্র টাকা ধার নিতেন এবং তিনি নাকি এখানে এই পুজো আরম্ভ করেন। আবার আর একটা মত আছে যে দাতারাম সুর, যার সঙ্গে কৃষ্ণচন্দ্রের একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং তার প্রশাসনিক সম্পর্ক ছিল, তার বিধবা বোন তিনি কৃষ্ণনগরে দেখা দেখি এখানে জগদ্ধাত্রী পুজো করতে মনস্থ করেন এবং দাতারামের সহযোগিতায় তিনি এখানে জগদ্ধাত্রী পুজোর প্রবর্তন করেন। এখন এগুলোর কোনটা সত্যি কোনটা মিথ্যে বা কতটা সত্যি কতটা মিথ্যে এগুলো বলা খুব মুশকিল, কারণ এগুলো প্রায় কিংবদন্তি হিসেবেই দাঁড়িয়ে গেছে। আমি বহুবার এসেছি, মানে ঠাকুর দেখতে আমার মাসির বাড়ি। আচ্ছা, মানে আগে যেরকম ঠাকুর দেখেছিলেন আজকের যে ঠাকুর দেখা, মানে ঠাকুরের মূর্তি, হ্যাঁ, এই অসংখ্য লোকের ভিড় আগেও ছিল, তো এখন কি বিবর্তন দেখতে পান? হ্যাঁ, এবার খুব ছোটবেলায় যেটা মনে ছিল তখন তো প্রতিমার বিবর্তন বা প্যান্ডেলের বিবর্তন তো মনে রাখার কথা নয়। ছোটবেলায় আমরা যেটা আকর্ষিত হতাম, আমি এখানে আসছি অন্তত ছোটবেলায় 3-4 বছর বয়স থেকে, আচ্ছা, আরো বড় বয়সেও এসেছি। আচ্ছা, মানে যেখানে আমার যেহেতু মাসির বাড়ি এখানে, আমি এখানে এসেছি ওই জগদ্ধাত্রী পুজো মূলত বিসর্জন দেখার জন্যই। আচ্ছা, শোভাযাত্রা দেখা। হ্যাঁ, শোভাযাত্রা। এবং যে কার্নিভালের কথা এখন বলা হয় কলকাতায়, সেটা তো এখান থেকে শুরু। একদমই তাই, একদম। এবং সেইটা দেখার জন্য, এবং সেই ছোট বয়সেই আমার মনে আছে যে মানে প্রচুর লোক রাস্তার ধারে সেই টুল এনে বাড়ির থেকে, এখনো আগেকার দিনের সেই কাঠের চেয়ার, এখনো ইট পেতে রেখে যায় ফুটপাতে বা রাস্তা, মানে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়ির সামনে। আগে চন্দননগরের যে আকর্ষণে আমরা আসতাম কলকাতার মানুষ বা অন্যান্য জায়গার মানুষ, সেটা হচ্ছে আলো। অর্থাৎ এই আলো কিন্তু কলকাতায় ছিল না, এটা চন্দননগর থেকেই গেছে। ঠিক যেমন কলকাতা থেকে এসছে এখানকার থিম, সেখানকার থিম, এখানে থিম পুজো ইত্যাদি এখন হয়, সেই টিমের যে ধারণাটা কলকাতা থেকে এসছে, কিন্তু আলোটা এখান থেকেই কলকাতায় গেছে। হ্যাঁ, তফাৎ যেটা আমি কয়েক বছর আগে এসেছিলাম, যেটা হচ্ছে আগে যে আলোর কারিগরিটা ছিল সেই কারিগরি ছিল একেবারেই হাতে তৈরি, অর্থাৎ কাঠ এবং টিনের প্লেট, সেগুলো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মোটর দিয়ে সে বিভিন্ন রকমের যে মানে নকশা, ম্যাজিক তৈরি হতো। এখন এগুলোর অনেকটাই চলে গেছে ইলেকট্রনিক্সে এবং ডায়োডের মাধ্যমে এগুলো করা হয়, যার ফলে দেখতে হয়তো আগের থেকে ভালো লাগে, কিন্তু আগের জিনিসগুলো যে প্রাণটা পাওয়া যেত সেই প্রাণটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যেন কমে গেছে অনেক। এখানে একটা জিনিস আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে কলকাতায় যে থিমের দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোয় থিমের প্যান্ডেলের পাশাপাশি কিন্তু মূর্তিতেও হয়, কিন্তু এখানের মূর্তিতে সেটা নেই। এখানে একেবারেই সেই প্রাচীন মূর্তি চালু, কিন্তু এই মূর্তিও কিন্তু
বাংলার প্রথাগত মূর্তি নয়। নয়। এই মূর্তি প্রসঙ্গে আমি আসি। কৃষ্ণনগরের রাজবাড়ির মূর্তি একরকম, চন্দ্রনগরের জগদ্ধাত্রীর মূর্তি প্রতিমা একরকম, তার পুরো মুখের আদল আলাদা, এখানকার আদল আলাদা। এটা নিয়ে কি বলবেন? আচ্ছা, কৃষ্ণনগরের যে মূল যে পুজো, কৃষ্ণনগর পুজো আমি কম দেখেছি, তুলনায় জগদ্ধাত্রী পুজো এখানে বেশি দেখেছি, কৃষ্ণনগরে কম দেখেছি। কৃষ্ণনগরের যে মূর্তিগুলো সেগুলো মূলত রাজবাড়ি থেকেই অনুকরণ হয়েছে, অর্থাৎ বাংলা মুখ যাকে বলে, একটু পান পাতার মতো লম্বা এবং মানে দুটো চোখ একদম পুরো প্রায় কান অব্দি চলে যাবে, এবং গায়ের রংটা হচ্ছে খানিকটা অতসী বর্ণা। এই হচ্ছে এখানকার পুরনো মানে যেটা কৃষ্ণনগর বাংলার পুরনো বৈশিষ্ট্য যেটা। কিন্তু পরবর্তীকালে যখন এখানে আসে, কিন্তু আসার সঙ্গে সঙ্গেই পরিবর্তন হয়েছে কিনা আমার জানা নেই, তার কারণ সেই পর্বকালের কোনো ছবি নেই। কারণ আমাদের দেশে ছবি এসছে 1840-50-এ, তার আগে ছবি তোলার কোনো ব্যবস্থা ছিল না। কাজে আগেকার মূর্তি কি ছিল আমার জানা নেই। আমি যেটা বলতে পারি, আমি 60-এর দশকের শেষ থেকে এখান থেকে দেখে আসছি, তখন থেকে এখনকার মূর্তি কিন্তু খুব বেশি পার্থক্য দেখিনি, তুলনায় একটু হয়তো অলংকার গুলো বেড়েছে। অর্থাৎ ডাকের সাজের যে অলংকার বা মূর্তির যে পাশের যে জায়গাটা, সেই মণ্ডপের একটু অলঙ্করণটা বেড়েছে, কিন্তু তার বাইরে কিন্তু খুব একটা মূর্তি দেখিনি। এখানকার মূর্তি যেন একটু গোলগাল, এখানে গলা একটুখানি ভারী, থুতনি ভারী, অর্থাৎ স্লিম ফিগার যেটা আমরা বলি, সেটা কিন্তু এখানে নেই না, একেবারেই। এবং মানে মূর্তির যে স্টাইল যদি আমরা বলি, সেই একদম একই স্টাইল। হ্যাঁ, যেখানে মানে ডাকের সাজগুলো এমন ভাবে পরানো থাকে, যেখানে যে মানে মূল যেটা, অর্থাৎ ইয়েকে বলা হয়, জগদ্ধাত্রীকে বলা হয়, তার সৃষ্টি হয়েছিল করিন্দ্রাসুর নামে এক অসুরকে বধ করার জন্য। যে জন্য করি মানে হাতি, যে জন্যই তার নিচে হাতি থাকে এবং তার উপর সিংহ, তার উপর সিংহের উপর বসা। আচ্ছা, এবং জগদ্ধাত্রী কিন্তু ঠিক দুর্গার মানে দশভুজা দুর্গার মতো করিন্দাসুরকে বধ করছে ত্রিশূল দিয়ে, তেমন নয়। অর্থাৎ এই মূর্তিটা কিন্তু অনেকটা বাংলায় যে অভয়া দুর্গা পাওয়া যায়, খানিকটা সেরকম। অর্থাৎ সেখানে সেই অর্থে অস্ত্র থাকলেও সেই অস্ত্রগুলো মানে খুব মানে রণচণ্ডী ভূমিকায় নয়, মহিষাসুর মর্দিনীর মতো রণচণ্ডী ভূমিকায় নয়। অস্ত্র তার আছে, তার 4টে হাতে 4টে অস্ত্র আছে ঠিকই, কিন্তু সেগুলো শুধু শোভা হিসেবে। কিন্তু সেই বৈশিষ্ট্যটার বাইরে কিন্তু এখানে আমার অন্তত চোখে পড়েনি। অর্থাৎ কলকাতায় যে মূর্তির বিবর্তনটা শুরু করেছিলেন জি পাল বা গোপেশ্বর পাল, এবং তার হাত ধরে পূর্ব বাংলার অন্যান্য শিল্পীরা, রুদ্রপাল শিল্পীরা বা রমেশ পাল পরবর্তীকালে, কৃষ্ণনগরে কিন্তু সেই রকম কোনো মানে পরীক্ষা নিরীক্ষা অন্তত আমার চোখে পড়েনি। ওই যে প্রচলিত ধারায়, সেই প্রচলিত ধারায় কারো আকারটা বড়, কারো আকার ছোট, এর বেশি কিন্তু খুব একটা জায়গায় আমার যদ্দূর মনে পড়ছে, একবার বোধহয় একটু দাঁড়ানো মূর্তি একটা দেখেছিলাম কোথাও একটা, সেটা হয়তো খুব ছোট মূর্তি, কেউ হয়তো এক্সপেরিমেন্ট করেছিলেন, কিন্তু সেটাও খুব ব্যতিক্রমী। এছাড়া কিন্তু আমার খুব একটা চোখে পড়েনি। আমার যেটা মনে হয় সব জায়গায় যখন, এটা আমার ব্যক্তিগত মতামত, যে একটা মানে পরীক্ষা নিরীক্ষা, মানে মূর্তির বিবর্তনে যে পরীক্ষা নিরীক্ষা, সেটা এখানে বিবর্তন যে হয়নি এমনটা বলবো না, সব জিনিসেরই বিবর্তন হয়, মূর্তিরও হয়েছে, কিন্তু সেটা এত ধীর গতিতে যেটা বোঝা যায় না। এক্ষেত্রে হয়তো যদি কুমোররা বা পুজো যারা উদ্যোক্তা, তারা যদি আগ্রহী হন, তাহলে শিল্পের দিক দিয়ে এটা অনেক ভালো হয়। এই জন্যই, কারণ একটা ভিন্ন আঙ্গিক আমরা বা দর্শকরা সেখানে পেতে পারেন। আচ্ছা, মানে যেটা কলকাতায় পাওয়া, মানে এই আমরা ছোটবেলা থেকে দেখে আসছি একরকম মূর্তি, মানে একই রকম মূর্তি, এবং সেটা কিন্তু খুব বিশেষত্ব রয়েছে। হ্যাঁ, মানে চন্দ্রনগরের জগদ্ধাত্রী মূর্তি একটুখানি অলংকারিক, একটু বালকি এবং মানে খুব অভিজাত, ভীষণ অভিজাত, মানে মনেই হয় যে মানে চোখ মুখ দেখলে সেটাই বোঝাই যায়। একদমই তাই। এবং তার সাজসজ্জাও, প্রত্যেকটা ঠাকুরের মূর্তির যে সোনা এবং রূপোর যে গয়না, এগুলো খুব অভিনব। মানে দেখলে সত্যি, মানে এখানে যে যারা আসেন, তারা শুধুমাত্র দেখতে আসেন মূর্তিকে দেখতে, এবং আলো তো অবশ্যই, আলোর তো কোনো তুলনাই হয় না। মানে এটা চন্দ্রনগরের আলো তো জগৎ বিখ্যাত বলতে গেলে, এবং বাকি জায়গায় ছড়িয়েছে এখান থেকেই। একদমই তাই। কলকাতার বলুন বা বাইরের রাজ্যে বলুন বা মুম্বাই, সব জায়গাতে এখান থেকেই ছড়িয়েছে, সব জায়গায় আলো নিয়ে এক্সপেরিমেন্ট এত বেশি হয় এখানে। এবং শোভাযাত্রাতে যে আলোর যে শোভাযাত্রা যে বেরোয়, সেই শোভাযাত্রা সত্যিই দেখার মতো, একদমই তাই। এবং তার সাথে সাউন্ড এফেক্ট,
হ্যাঁ তারপরে মানে যত দিন যাচ্ছে অন্যরকম, বিজ্ঞান উন্নত হচ্ছে, অন্যরকম, প্রযুক্তি একদম, উন্নত হচ্ছে, একদম সেইভাবেই হচ্ছে। সেইভাবেই হচ্ছে। মানে এত প্রশ্ন চন্দ্রনগরের জগদ্ধাত্রী এবং চন্দ্রনগরকে নিয়ে, আমার মনে হয় যে চন্দ্রনগরের এই জগদ্ধাত্রী পুজো নিয়ে অনেক প্রশ্নের উত্তর খুঁজে দিতে পেরেছি। পুজো আপনাদের সকলের ভালো কাটুক। ধ্রুবতারা চ্যানেলে জগদ্ধাত্রী পুজো নিয়ে আরো অনেক ভিডিও আসবে, সেগুলোর উপর নজর রাখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।